খুন-গুমের সাথে জড়িত ছিল, কারা দুর্নীতি করেছে, কারা মানি লন্ডারিং করেছে, সব সমস্যার সমাধান এই সরকারের করা সম্ভব না। যারা দেশটাকে ভাগ করে রেখেছিল তাদের বিচার তো করতে হবে। বা আন্তর্জাতিকভাবে যে অপপ্রচারগুলো চালানোর চেষ্টা করছে, এগুলো ভারত বাংলাদেশের সম্পর্কের জন্য সুখকর হবে না। আপনি দুর্নীতি করতে চাইলেও সিস্টেম আপনাকে করতে দিবে না। সবার যদি উন্নয়নের কথা আমি ধরি, তাহলে কিন্তু একটা গঠনমূলক পরিবর্তন দরকার। দর্শক, ডেইলি সানের বিশেষ সাক্ষাৎকারে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জায়েদ হোসেন মিশু। আজ আমাদের সঙ্গে অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়দ। আপনাকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই জানতে চাই, এই যে নতুন বাংলাদেশ, নতুন রাষ্ট্র, নতুন সরকার, সব কিছু মিলিয়ে আসলে দেশের জনগণ কেমন আছে, রাষ্ট্র কেমন আছে? দেখুন, দীর্ঘ 17 বছর ধরে জনগণ একটা যুদ্ধের মধ্যে ছিল। প্রত্যেকটি রাজনৈতিক দল একটা যুদ্ধের মধ্যে ছিল, যেহেতু একটি স্বৈরাচারী সরকার ক্ষমতায় ছিল। এখন একটা ধাপ আমরা পেরিয়েছি, অনেক আত্মাহুতির মধ্য দিয়ে, অনেক রক্তের ভিতর দিয়ে, অনেক মৃত্যুর মধ্য দিয়ে আনফর্চুনেটলি আমরা একটা জায়গায় পৌঁছেছি যেখানে আমরা বাংলাদেশটাকে স্বৈরাচার মুক্ত করা গেছে। এই জন্য নতুন প্রজন্ম, নিউ জেনারেশন সবাই কিন্তু এটাকে একটা নতুন বাংলাদেশ টার্মটা ইউজ করছে সবাই, যে নতুন বাংলাদেশ। এখন নতুন বাংলাদেশ গড়তে গেলে পুরাতন বাংলাদেশে যা যা ঘটেছিল, যা যা হওয়া উচিত ছিল না, সেগুলো তো পর্যালোচনা করার প্রয়োজন আছে। তো একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমি মনে করি যে আমাদের রাষ্ট্র, সমাজ, সব কিছুকেই আওয়ামী লীগ এত বেশি কলঙ্কিত করে গেছে, এত বেশি নষ্ট করে গেছে যে পরতে পরতে দুর্নীতি, পরতে অসামাজিক কর্মকাণ্ড এগুলো ঢুকে গেছে। ইনস্টিটিউশনগুলোকে যদি পরিশুদ্ধ করতে হয়, সিস্টেমটাকে যদি পরিশুদ্ধ করতে হয়, তাহলে আমাদের প্রত্যেকটি গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ঢেলে সাজাতে হবে, সিস্টেম ঠিক করতে হবে। মানুষ খারাপ হতে পারে, মানুষ পরিবর্তন হতে পারে, কিন্তু সিস্টেম যদি ঠিক থাকে তাহলে কিন্তু একটি গণতান্ত্রিক রাষ্ট্রে আপনি অনৈতিক কাজ করতে চাইলেও সিস্টেম আপনাকে করতে দিবে না, আপনি দুর্নীতি করতে চাইলেও সিস্টেম আপনাকে করতে দিবে না। আমাদের বিচার বিভাগ, আমাদের নির্বাচন কমিশন, আমাদের প্রত্যেকটি গণতান্ত্রিক প্রতিষ্ঠান, আমাদের অ্যান্টি কারাপশন ব্যুরো, আমাদের প্রত্যেকটি ট্রেড বডি, হ্যাঁ, যেখানে আমাদের বিশেষ করে আমাদের প্রাইভেট সেক্টর জড়িত, আমাদের ব্যবসায়ী মহল, ছোট বড় সব মিলিয়ে আমাদের এত বিশাল ছাত্র সমাজ, এত বিশাল আমাদের শ্রমিক, এত ধরনের শ্রমিক আমাদের আছে, কৃষক, সবার যদি উন্নয়নের কথা আমি ধরি, তাহলে কিন্তু একটা গঠনমূলক পরিবর্তন দরকার। শেখ হাসিনার উন্নয়ন না, একেবারে শুধু নিজের পকেট ভারী করার জন্য বা মানুষের দেশের টাকা চুরি করে বিদেশে পাঠানোর জন্য না, একেবারেই গঠনমূলক এবং মানুষের ভাগ্যের পরিবর্তন, দৈনন্দিন জীবনের পরিবর্তনের যদি উন্নয়ন ধরি, তাহলে সেই ক্ষেত্রে এই কাজগুলো করতে হবে। তাহলে নতুন বাংলাদেশের দিকে আমরা তাকাতে পারবো। আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা, বা আওয়ামী লীগের এই শাসনামলে তাদের যেই বিচার হওয়ার কথা, সেই বিচারটি আসলে কিভাবে হওয়া উচিত বলে আপনি মনে করেন? না, দেখুন, অবশ্যই আমি মনে করি যে আওয়ামী লীগের যারা খুনের সাথে জড়িত, যারা খুনের অর্ডার দিয়েছে, যারা কোল্ড ব্লাডেড মার্ডারার, যারা এই আপনার বিডিআর হত্যা থেকে শুরু করে 2024 পর্যন্ত যতগুলো খুন গুম হয়েছে, প্রত্যেকটার বিচার তো হওয়া উচিত। এবং যারা এদের সাথে জড়িত ছিল, যারা এগুলো অর্ডার দিয়েছে, সর্বোচ্চ পর্যায়ে যারা জড়িত ছিল, তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনা উচিত এবং তাদের বিচার হওয়া উচিত। আমি এটা একজন বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আমি এটা মনে করি। এটা যদি না হয়, যেসব পরিবারগুলোর তারা জানে না তাদের সদস্যরা এখনো কোথায়, যারা গুম হয়েছে, তাদের তো জানতে হবে, তাদের তো বুঝতে হবে, তাদের একটা ক্লোজার দরকার। তো সবসময় আমি বলি যে নতুন বাংলাদেশের দিকে এগোতে হলে পুরনো বাংলাদেশের জঞ্জাল আমাদের পরিষ্কার করতে হবে। সেই জঞ্জাল পরিষ্কার যতক্ষণ পর্যন্ত আমরা না করব, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা একটি স্বচ্ছ রাষ্ট্র, একটি মানবিক রাষ্ট্র গড়ে
তুলতে পারবো না। আজকে ছাত্র জনতার দাবি কি ছিল? জুলাই আগস্টে যারা আত্মাহুতি দিয়েছে, যাদেরকে গুলি করে মারা হয়েছে, এদের দাবি কি ছিল? দাবি ছিল যে একটা আপনার বৈষম্যহীন একটা সমাজ, একটা রাষ্ট্র। তো সেই বৈষম্যহীন রাষ্ট্র যদি গড়তে হয়, তাহলে তো যারা বৈষম্য তৈরি করেছে, যারা দেশটাকে ভাগ করে রেখেছিল, তাদের বিচার তো করতে হবে। এবং এই সরকারকে কতটুকু, এবং এই বিচারটাও আমি বলবো যে এটা চলমান প্রক্রিয়া। কিন্তু এই জন্যই আমরা সবসময় বিচার বিভাগের সংস্কারের উপর খুব জোর দিচ্ছি, কারণ বিচার বিভাগ আমরা দেখেছি এতদিন স্বাধীন ছিল না। আপনার লোয়ার কোর্ট, আপার কোর্ট, সুপ্রিম কোর্ট কোনো না কোনোভাবে সরকারের নিয়ন্ত্রণে ছিল। এখন আমরা চাই একটা স্বাধীন জুডিশিয়ারি, স্বাধীন বিচার বিভাগ, যেখানে রাষ্ট্রের প্রেসিডেন্ট থেকে শুরু করে, প্রধানমন্ত্রী থেকে শুরু করে একেবারে গ্রামের একটা রিক্সা চালকও সমান অধিকারে, সমানভাবে তার মানে বিচার পাবে। সুতরাং সেই ধরনের বিচার বিভাগ যদি থাকে, তাহলে আমি মনে করি না যে খুব বেশি, কারণ এগুলো তো সবাই জানে গত 14-15 বছরে কারা খুন-গুমের সাথে জড়িত ছিল, কারা দুর্নীতি করেছে, কারা মানি লন্ডারিং করেছে, এগুলো তো দিবালোকের মতো পরিষ্কার। তো এগুলো স্বচ্ছ তদন্ত হওয়া দরকার। আপনারা দেখেছেন যে বিএনপি ইতিমধ্যে জাতিসংঘকে অফিসিয়ালি চিঠি দিয়েছে, জাতিসংঘের একটা আমরা চাচ্ছি যে তারা এই তদন্তগুলোতে ইনভলভ থাকুক, এবং তদন্তগুলো যাতে ভবিষ্যতে আর কোনোদিন প্রশ্নবিদ্ধ হতে না পারে, একটি স্বচ্ছ তদন্তের মধ্য দিয়ে এই বিচারগুলো খুবই দ্রুততার সাথে শেষ করতে হবে। ভারতীয় মিডিয়ার এই যে মিথ্যাচার, এই বিষয়টি নিয়ে আসলে কি বলতে চান? ভারতীয় মিডিয়া, ভারতের সরকারকে, দিল্লিকে বুঝতে হবে যে তাদের মিডিয়াকে ব্যবহার করে বাংলাদেশে তারা যে অপপ্রচারগুলো চালানোর চেষ্টা করছে, বা আন্তর্জাতিকভাবে যে অপপ্রচারগুলো চালানোর চেষ্টা করছে, এগুলো ভারত বাংলাদেশের সম্পর্কের জন্য সুখকর হবে না। ওনাদের ফরেন সেক্রেটারি এসে ঘুরে গেছেন। আমি একটা স্টেটমেন্ট দেখলাম রিসেন্টলি যে উনি বলেছেন যে শেখ হাসিনা যেই কথাগুলো বলছে সেটা দায়িত্ব তারা নেবেন না, বা তাদের এটা না। কিন্তু শেখ হাসিনা তাদের মাটিতে বসে কথাগুলো বলছে। তো এখন তাদের কে সেটা বুঝতে হবে যে অবশ্যই আমাদের ভারতের সাথে বাংলাদেশের অনেক মানে অনেক পুরনো সম্পর্ক, এবং সম্পর্কটা আমাদের রাখতে হবে, ভালো সম্পর্ক থাকতে হবে। আমাদের বহুত এখনও অনেক ইস্যু আছে বাংলাদেশ ভারতের মধ্যে, যেগুলো এখনও সমাধান হয়নি। সেই কারণে তো আমাদের অবশ্যই আমাদের নেইবারের সাথে আমাদের সম্পর্ক থাকতে হবে, কিন্তু সম্পর্কটা তো হতে হবে সমতার ভিত্তিতে। আর সম্পর্কটা হতে হবে সম্মানের ভিত্তিতে। আমাদের সম্মান রক্ষা করে, আমাদের স্বার্থ রক্ষা করে, আমাদের নেইবারের সাথে আমাদের ভালো সম্পর্ক থাকবে, এটাই মানে বিএনপি বিশ্বাস করে, এবং এটাই বিএনপি ফরেন পলিসি। কিন্তু আমাদের মানে আমাদের স্বার্থ বিসর্জন দিয়ে, আমাদের এই যে 15 বছর ধরে যে একটা পারসেপশন তৈরি হয়েছে বাংলাদেশের, বিশেষ করে নতুন সমাজের, ছাত্র সমাজের মধ্যে, আমাদের নতুন প্রজন্মের মধ্যে, যে ভারত এককভাবে আওয়ামী লীগকে সমর্থন দিয়ে গেছে, এবং সেই কারণে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার তারা চেষ্টা করেছে। কিন্তু বাংলাদেশের জনগণ তো ভারতের কাছ থেকে এটা আশা করে না। ভারত একটা লার্জেস্ট ডেমোক্রেসি হিসেবে ভারতের দায়িত্বের মধ্যেই পড়ে যে তারা বাংলাদেশে গণতন্ত্রের কথা বলবে। যখন তারা একটি স্বৈরাচারী সরকারকে অন্ধের মতো সাপোর্ট দিয়ে যায়, এবং এটা একটা পারসেপশন তৈরি হয় বাংলাদেশের মানুষের মাঝে, তখন কিন্তু ভারত বাংলাদেশের সম্পর্কে মানে পিপল টু পিপল রিলেশন যেটাকে আমরা বলি, সেটারও অবনতি একটা সম্ভাবনা থাকে, যেটা আমরা চাই না, কখনোই চাই না। তো সুতরাং আমরা ওনাদের ভারতীয় মিডিয়াতে যেটা হচ্ছে সেটা অত্যন্ত ন্যাক্কারজনক কাজ তারা করছে, এবং আমি মনে করি না যে বেশি দূর আগাতে পারবে তারা। কারণ যেসব ভারতীয় গণমাধ্যমে এই কথাগুলো বলছে, তারা যদি বাংলাদেশে এসে বাংলাদেশের বিভিন্ন জায়গায় ঘুরে তারা যদি দেখে, তখন তারা কিন্তু এই যে আমাদের মাইনরিটি নিয়ে তারা যে কথা বলছে, এখানে দাঙ্গা হচ্ছে, এটা হচ্ছে, এই মিথ্যাচারগুলো যে তারা করছে, এগুলো তারা যদি বাংলাদেশে এসে দেখে, তারাই বুঝতে পারবে যে এই ঘটনাগুলো মিথ্যা। তো সুতরাং এই অপপ্রচারটা আমি মনে করি না করে কোনো লাভ হবে, বরঞ্চ ক্ষতি হচ্ছে সম্পর্কের। সবকিছু মিলিয়ে আসলে বাংলাদেশ ভারত সম্পর্কের ভবিষ্যৎ কি, এবং এই সম্পর্কের বর্তমান যে অবস্থা, এটিতে কেন্দ্র করে আসলে
বাংলাদেশের সাথে ভারতের যেই আমদানি রপ্তানির যে বিষয়টি, এখানে আসলে কোনো প্রভাব পড়বে কিনা আপনার কি মনে হয়? এখন আমাদের লোকজন যদি, আমি তো শুনেছি যে পশ্চিমবঙ্গেরই সমস্যা বেশি হচ্ছে বাংলাদেশিরা না যাওয়াতে, তাদের ব্যবসা বাণিজ্যের সমস্যা হচ্ছে। তো এখন ভারত থেকে অবশ্যই ভারতের আমাদের কিন্তু ট্রেড ডেফিসিয়েন্সি আছে ভারতের সাথে এমনিতেই। আমরা ভারত আমাদের কাছ থেকে কম জিনিস নিই, আমরা তাদের কাছ থেকে, আমরা তো আর তারা তো আমাদেরকে জাস্ট দিচ্ছে না, বাংলাদেশ তাদের কাছ থেকে এটা কিনে নিয়ে আসতেছে, ঠিক আছে? এবং এমন তো না যে তারা এটা লোনে দিচ্ছে, তাও না, ক্যাশ দিয়ে বাংলাদেশ কিনে নিয়ে যাই আমরা আমদানি করি না কেন। তো এখন সেটা যদি সম্ভব না হয় তাহলে অন্য অপশন তো আছে। এই রিজনে তো ভারত শুধু একটা মাত্র দেশ না, আরও দেশ আছে যেখান থেকে প্রয়োজন মতো বাংলাদেশ তার পণ্য আমদানি করতে পারে। কিন্তু আমি আবারও বলতে চাই যে বাংলাদেশ ভারতের সম্পর্কটা আমরা মনে করি যে একটা ভালো জায়গায় থাকা উচিত। সেটার জন্য ভারতের সরকারের ফরেন পলিসি কি হবে বাংলাদেশের ব্যাপারে, এটা তাদের এখন হাই টাইম যে তারা এটা চিন্তা করে যে বাংলাদেশের ব্যাপারে তাদের ফরেন পলিসি কি হবে। তারা এতদিন যেই বৈদেশিক নীতি নিয়ে বাংলাদেশকে দেখেছে, যেই চোখ দিয়ে বাংলাদেশকে দেখেছে, এইভাবে যদি এইভাবে তো যদি তারা কন্টিনিউ করে, আজকে বাংলাদেশে 18-20 বছরের ছেলেমেয়েরা যদি অ্যান্টি ইন্ডিয়া সেন্টিমেন্ট নিয়ে থাকে, তাহলে আপনি চিন্তা করেন আগামী 10-20 বছরে অ্যান্টি ইন্ডিয়া সেন্টিমেন্ট কোথায় যাবে বাংলাদেশের। তো এটা তো আমার ভাবার কথা না, আমাদের ভাবার কথা, এটা ভারতের সরকারের ভাবার উচিত। সো আমি মনে করি যে অবশ্যই ভারত বাংলাদেশের সম্পর্ক মানে স্থিতিশীল হওয়া উচিত, ভালো হওয়া উচিত, কিন্তু এটা ভারত সরকারকে আগায় আসতে হবে। দিল্লিকে বুঝতে হবে যে তারা 17 বছর ধরে যেভাবে বাংলাদেশকে দেখেছে, এভাবে যদি কন্টিনিউ করে, তাহলে বাংলাদেশের সমাজ, বাংলাদেশের মানুষের মনোজগতে পরিবর্তন হয়ে গেছে। বাংলাদেশের কখনোই মেনে নেবে না। বাংলাদেশের মানুষ খুবই আত্মসম্মান এবং মর্যাদা সম্পন্ন মানুষ। আমরা 71 সালে মুক্তিযুদ্ধ করেছে এদেশের মানুষ অবশ্যই আমরা ভারতকে বন্ধু হিসেবে দেখতে চাই, কিন্তু প্রকৃত বন্ধু হিসেবে দেখতে চাই, সবার বন্ধু হিসেবে দেখতে চাই, শুধু একজনের বন্ধু হিসেবে দেখতে চাই না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমরা দেখেছি যে বিএনপির অনেক সিনিয়র নেতা তারা আসলে নানাভাবে এই আন্দোলনের পাশে ছিলেন। শিক্ষার্থীদের অনেক নেতা তাদের গাড়ি পর্যন্ত দিয়ে দিয়েছেন এবং অনেকেই খাবার দিয়েছেন, পানি দিয়েছেন, অনেকেই নানাভাবে সাহায্য করেছেন। আপনি আসলে কিভাবে এই আন্দোলনে ভূমিকা রেখেছিলেন, বা আপনি আসলে কিভাবে এই আন্দোলনে শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছিলেন? আমাদের ফরিদপুর অঞ্চলেও কিন্তু অনেকে, আমাদের 4-5 জন মৃত্যুবরণ করেছে আগস্টে। তো আমি আমার পক্ষ থেকে আমাদের বিভিন্নভাবে তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করেছি। বৃহত্তর ফরিদপুরে যারা ওখানে থেকে আন্দোলন করেছে এবং অনেকে ঢাকায় এসেছে। আমার এলাকারও বহু লোকজন, ছেলেমেয়েরা কিন্তু এখানে এই যে আপনার মহাখালী, উত্তরা, বিভিন্ন জায়গায়, মিরপুরে তারা কিন্তু অবস্থান ছিল তারা আহত হয়েছে, তাদের পাশে থাকার আমি চেষ্টা করেছি তখন এবং এখনও আমি চেষ্টা করে যাচ্ছি, কারণ এখনও কিন্তু অনেক ইনজিওর্ড আছে। তো এইটা অবশ্যই আমাদের জায়গা থেকে, মানে এটা তো আমাদের একটা মানবিক দায়িত্বের মধ্যেই পড়ে, রাজনীতি না করলেও দায়িত্ব। কারণ যখন আমরা দেখি যে এক ছেলে মেয়েদের মানে গার্জিয়ানরাও রাস্তায় নেমে যায়, বাবা মারা রাস্তায় নেমে যায়, তখন কিন্তু আমিও শুধু একজন রাজনৈতিক কর্মী না, একজন মা হিসেবেও আমি ফিল করি যে আমাদের ওদের ছেলে মেয়েদের পাশে দাঁড়ানো উচিত, আমাদের থাকা উচিত। তো সেটা তো আমরা করেছি, আমি এখনও কন্টিনিউ করছি। বিএনপি তো এমন একটি দল, যখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপি সৃষ্টি করেছিলেন, উনি কিন্তু দল মতের ঊর্ধ্বে উঠে সকলকে নিয়ে দেশ গড়ার একটা চিন্তা নিয়ে মাথায় নিয়ে দলটাকে তৈরি করেছিলেন। এবং এই দলে কিন্তু সকল মতাদর্শের নেতাকর্মীরা কিন্তু এই দল করে। আপনার এখানে বাম আছে, বিএনপিতে ডান আছে, বিএনপিতে মধ্যপন্থী আছে, বিভিন্ন ধরনের লোকজন আছে এখানে। বিএনপি যেটা বিশ্বাস করে, আমাদের 31 দফাটা যদি আপনারা একটু দেখেন, যেটা নিয়ে আমরা সারা দেশে তরুণ সমাজদের মাঝেও আমরা যাচ্ছি, রুট লেভেল পর্যন্ত যাচ্ছি। এই 31 দফাটা যদি দেখেন, আমাদের যে রাষ্ট্র সংস্কারের যেই কথাগুলো বলা আছে,
আমাদের বিভিন্ন সেক্টরের সংস্কারের যে কথাগুলো বলা আছে, যুবকদের জন্য যে কথাগুলো বলা আছে, যেমন আপনার আমাদের এই মানে শেখ হাসিনার পরিণতিটা কেন হয়েছে? ক্ষমতার মানে অতিরিক্ত অপব্যবহার, তাই না? আমরা যে বলেছি যে জনাব তারেক রহমান সাহেব নিজেই এটা বলেছেন যে একজন প্রধানমন্ত্রী দুইবারের বেশি হতে পারবে না, থাকতে পারবে না। প্রধানমন্ত্রী আর প্রেসিডেন্টের মধ্যে ভারসাম্য, ক্ষমতার ব্যালেন্স, এগুলো কিন্তু একটি মানবিক রাষ্ট্র সমাজ গড়তে সাহায্য করবে এবং এগুলো বিএনপি মনে প্রাণে বিশ্বাস করে। যুব সমাজকে একটি মানে স্বচ্ছভাবে যুব সমাজকে শিক্ষার সুযোগ দেওয়া, স্বাস্থ্যের সুযোগ দেওয়া, এটা কিন্তু 31 দফায় আছে। যেমন প্রত্যেকটা, আপনি যদি গ্রামাঞ্চলে যান, প্রত্যেকটা ফ্যামিলি কার্ডের একটা সিস্টেমের কথা বলা হয়েছে 31 দফায়। এই জিনিসগুলো কিন্তু গুলোর উপর বিএনপি কিন্তু অলরেডি কাজ করছে। তো বিএনপি বিশ্বাস করে যে নতুন বাংলাদেশ গড়তে হলে, নতুন রাষ্ট্র গড়তে হলে, নতুন সমাজ গড়তে হলে সবাইকে নিয়ে গড়তে হবে, ইনক্লুসিভ, যেটার কথা আমাদের যে মানে জাতীয় সরকারের যে কনসেপ্টের কথা বলেছে বিএনপি, যে একটি নির্বাচনের পরে যখন যদি বিএনপি জনগণের ভোটে নির্বাচিত হয়, যদি সরকার গঠন করার সুযোগ পায়, তাহলে সবাইকে নিয়ে দেশ গড়ার একটা পরিকল্পনা বিএনপির আছে। তরুণদের মধ্যে রাজনীতির আগ্রহ তৈরি করতে কি ধরনের পদক্ষেপ নেওয়া দরকার এবং তাদেরকে বিএনপিতে আগ্রহী করতে কি ধরনের পদক্ষেপ নেওয়া দরকার বলে আপনার মনে হয়? যে যাকে যেখানে প্রয়োজন, দক্ষতার ভিত্তিতে, ট্যালেন্টের ভিত্তিতে, যোগ্যতার ভিত্তিতে তরুণ সমাজ উঠে আসবে এবং যেই বৈষম্যের কথা বারবার তরুণ সমাজ বলছে, সেই বৈষম্যটাকে দূর করার জন্যে শিক্ষা, স্বাস্থ্য, প্রত্যেকটি ক্ষেত্রে যদি আমরা প্রত্যেকটি, আমি যেটা একটু আগে বললাম, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে যদি আমরা স্বচ্ছতার সাথে এবং জবাবদিহিতার আওতায় নিয়ে আসতে পারি, তাহলে কিন্তু তরুণ সমাজ দাঁড়িয়ে যাবে। তাহলে কিন্তু তরুণ সমাজের আপনার চাকরি পেতে, ব্যবসা বাণিজ্য করতে, আপনি সরকারি বলেন বেসরকারি বলেন, কোনো খাতেই সমস্যা হবে না। এবং নিজের দলের মধ্যেও উনি সেই ডিসিপ্লিনটা আনার চেষ্টা করছেন। যেখানেই উনি শুনছেন যে কেউ কোনো কিছু করছে বা কোনো দখলবাজির মধ্যে যে যাচ্ছে, বা বিএনপি এত বড় দল, অনেক জায়গায় টুকটাক হতে পারে, সেখানেও কিন্তু যেখানে উনি খবর পাচ্ছেন, উনি কিন্তু মানে ইনভেস্টিগেট করার আগে উনি ইয়ে করছেন, মানে পদক্ষেপ নিচ্ছেন, পানিশমেন্ট দিচ্ছেন। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে বিএনপি বাংলাদেশের বিএনপি এমন একটি দল, যে দল ইনক্লুসিভ পলিটিক্সে বিশ্বাস করে, সবাইকে নিয়ে দেশ গড়বে এটা বিশ্বাস করে, নারী মানে জেন্ডার ব্যালেন্সে বিশ্বাস করে না। আমি তো বিশেষ করে মনেই করি যে আমাদের একটা কমিটিও করা হয়েছে বিএনপিতে, যে আরও কত নারীদেরকে আমরা বিভিন্ন জায়গায় সুযোগ দিতে পারি, তাদের যোগ্যতার ভিত্তিতে আরও নারীরা এগিয়ে আসবে, সব শ্রেণী পেশার মানুষকে নিয়ে দেশ গড়বে, সেরকম একটা বিশ্বাস থেকে কিন্তু এবং বিলিফ থেকে কিন্তু কাজ, মানে এখন আমাদের জনাব তারেক রহমান সাহেব কিন্তু সেই বিলিফ থেকে কাজগুলো করছে। বাংলাদেশের জনগণ ডিসাইড করবে যে কোন দল এখানে পলিটিক্স করতে পারবে কি পারবে না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে, আমাদের প্রতিষ্ঠাতা বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে দেখে তখনও আওয়ামী লীগ যে বাকশাল কায়েম করেছিল, কিন্তু পরবর্তীকালে যখন গণতন্ত্রকে ফিরিয়ে আনলো শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, তখন কিন্তু আওয়ামী লীগও পলিটিক্স করার সুযোগ তখনও পেয়েছিল, তাই না? তো এখন আমরা কিন্তু বাংলাদেশের জনগণ বিলিভ করে, কারণ এত ক্রাইম হয়েছে, এত অত্যাচার অনাচার হয়েছে সাধারণ মানুষের উপরেও, সেই ক্ষেত্রে সেটা তো বাংলাদেশের জনগণ, আমি মনে করি ক্ষমতাটা বাংলাদেশের জনগণের হাতে ফিরিয়ে দেওয়া উচিত। জনপ্রশাসন তো একটা বিশাল জায়গা সংস্কারের, এই সংস্কারটা তো করতেই হবে ইলেকশনের আগে।
এবং এই সংস্কার যদি না এই এই যেসব এখনো মানে 15 বছরের সিস্টেমটা তো এই প্রত্যেক যারা যারা ছিল 15 বছর প্রশাসনের বিভিন্ন জায়গায় তারা কিন্তু ওই এমন সিস্টেম তৈরি করেছিল আওয়ামী লীগ সরকার যে প্রত্যেকে করাপ্ট হয়ে গিয়েছিল। ভোট চুরি থেকে শুরু করে সব ধরনের চুরি তার মধ্যে তারা ইনভলভ হয়ে গিয়েছিল। সেই ক্ষেত্রে এইদেরকে যদি আপনি একটা প্রথম কথা আইনের আওতায় ওদেরকে আনতে হবে এবং এই জনপ্রশাসন সংস্কারও করতে হবে। না হলে আপনি মানুষ মানে আমরা চাই দলমত নির্বিশেষে সবাই সঠিক বিচারটা পাক। যে বাংলাদেশের যতগুলো থানা আছে সব থানায় একটা নিউট্রাল ভাবে যেন সবাই মানে দলমত নির্বিশেষে থানায় গেলে যেন বিচারটা পায়, পুলিশকে যেন ভয় না পায়, এই ধরনের একটা পরিবেশ যদি তৈরি করতে হয় তাহলে তো অবশ্যই জনপ্রশাসনের সংস্কার করতে হবে, সচিবালয়ের সংস্কার করতে হবে। যেসব সচিবরা দুর্নীতির সাথে যুক্ত ছিল, যেসব সচিবরা এই হাজার হাজার কোটি টাকার আপনার এই যে মেগা প্রজেক্টের সাথে দুর্নীতির সাথে জড়িত, এদেরকে তো আইনের আওতায় আনা উচিত এবং সচিবালয় সংস্কার করতে হবে, না হলে তো কোনোটাই ঠিক হবে না। বিএনপি তো খুব পরিষ্কার। প্রথম কথা, গত 15 বছরে যারা আপনার মানে অনুযায়ী আপনার মেধা অনুযায়ী যারা আসতো বা যার ইয়েতে আসতো ক্যালিবার অনুযায়ী আসতো, তারা তো অনেকে আসতে পারেন না, তাদেরকে আসতে দেয় নাই। এখন যেটা স্বাভাবিকভাবে যেটা সিস্টেমে আছে ওভাবেই হবে। বিএনপি তো কোনো স্পেশাল কোনো প্রিভিলেজ কাউকে দেওয়ার মানে এটার কোনো পরিকল্পনা নাই। আমাদের পরিকল্পনা হচ্ছে যে যারা দক্ষ, যারা যারা যেই সেক্টরে যেই মন্ত্রণালয়ে যাদের থাকার প্রয়োজন তারাই থাকবে। আমাদের তো দেশ চালাতে হলে মানে আমাদের দক্ষ লোকজনের দরকার, তো তাদেরকে নিয়ে দেশটা পরিচালনা করা হবে। দেখা যায় যে প্রায় প্রায় আমাদেরকে দেখতে পাই যে শাহবাগ বন্ধ, প্রেস ক্লাবের সামনে আন্দোলন, মহাখালীতে আন্দোলন, তারপরে আবার যুক্ত হলো যে ভারত নিয়ে বাংলাদেশের একটি সম্পর্ক নিয়ে টানপড়, সবকিছু মিলে এই যে একটা টালমাটাল অবস্থা দেশের, এটি নিয়ে আসলে আপনাদের অবস্থা। এতদিন তো মানুষ কথা বলতে পারে নাই, তো এখন কিছু হলে মানুষ রাস্তায় নামছে, সেটা একটা ভালো দিকও আছে। মানুষ কথা বলতে পারছে, দাওয়াগুলা তুলে ধরতে পারছে, কেউ তাদেরকে পেটাচ্ছে না, কেউ তাদেরকে লাঠি পেটা করছে না, গুলি করছে না, তো আপনার গুম করে নিয়ে যাচ্ছে না। তো সুতরাং ওই দিক থেকে আমি বলবো যে হ্যাঁ, একটা স্বাধীনতার মানুষ যেহেতু এতদিন শ্বাসরুদ্ধকর অবস্থায় ছিল, একটা স্বাধীন দেশে মানুষ কথা বলতে পারে, দাবি দেওয়া নিয়ে বলতে পারে। কিন্তু এখন যেহেতু আমি যেটাকে যেভাবে দেখি বা আমার দল যেভাবে দেখে, যেহেতু এটা একটা ইন্টারিম গভর্নমেন্ট, বাই ডেফিনেশন এটা একটা অন্তর্বর্তীকালীন টেম্পোরারি সরকার। এই সরকারের সব সমস্যার সমাধান এই সরকারের করা সম্ভব না, কারণ এটা একটি রাজনৈতিক সরকার নয়। এটি একটি বিশেষ সিচুয়েশনে নোবেল বিজয়ী প্রফেসর ইউনূস সাহেব উনি দায়িত্ব নিয়েছেন এবং এই ওনার যে ক্যাবিনেট আছে সেই ক্যাবিনেটের স্পেসিফিক দায়িত্ব আছে। এখন ওনাদের পক্ষে শিক্ষক, ছাত্র, কৃষক, শ্রমিক, ব্যবসায়ী সব মহলের আপনার প্রবলেম সলভ করা তাদের পক্ষে সম্ভব না। রাজনৈতিক দলগুলো মনে করে বা জনগণও চায়, এই জন্য আমরা বারবার রোড ম্যাপের কথা বলছে মানুষ, যে একটা রোড ম্যাপ ওনাদের দিতে হবে, যে ঠিক আছে তাদের এতদিন লাগবে সংস্কার মানে প্রয়োজনীয় সংস্কারগুলো করতে, যে সংস্কারগুলো করে তারা দেশে একটি সুষ্ঠু ভোটের আয়োজন করতে পারে। সেই রোড ম্যাপটা যতদিন পর্যন্ত তারা না দিবে বা দিতে পারবে, তখনই কিন্তু একটা ধোঁয়াশা সৃষ্টি হবে, তখনই কিন্তু একটা বিভিন্ন মহলে একটা মানে এই যে বিভিন্ন ধরনের গুঞ্জনের সৃষ্টি হচ্ছে। তো সুতরাং ওনাদের এখন প্রয়োজন একটা রোড ম্যাপ দেওয়ার, এবং রাজনৈতিক দলগুলো, ভোটাররা সবাই কিন্তু তাকিয়ে আছে যে দেশে একটি গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার থাকতে হবে, যে আপনার আন্তর্জাতিক সমস্যা আছে, আমাদের রোহিঙ্গা সমস্যা আছে, আমার বিভিন্ন ধরনের সমস্যা আছে। আপনি একটু আগে বললেন আমাদের রিজনাল যে প্রবলেমগুলো, আমাদের নেইবারের সাথে আমাদের যে সমস্যা, এত সমস্যা তো একটি ইন্টারিম গভর্নমেন্টের পক্ষে সমাধান করা সম্ভব না। ইনভেস্টররা আমাদের সাথে এসে কথা বলে, বিভিন্ন দেশ যারা আমাদের দাতা গোষ্ঠী আছে, বিভিন্ন দেশের সাথে যারা আমাদের বাংলাদেশের ট্রেড আছে, তারাও কিন্তু এখন সবাই অপেক্ষা করছে যে কখন একটি
গণতান্ত্রিক সরকার আসবে, রাজনৈতিকভাবে একটা রাজনৈতিক সরকার আসবে, যে সরকারের সাথে তারা ভবিষ্যতে বাংলাদেশের সাথে তাদের সম্পর্ক, তাদের ট্রেড নিয়ে আলোচনা এবং এগুলো বা আগের যা ছিল সেগুলো কন্টিনিউ করতে পারবে। তো সুতরাং আমি আমার মনে হয় যে এটা ওনাদের এই বর্তমান ইন্টারিম সরকার ওনারা চেষ্টা করছেন, এবং বিএনপি তো অফিসিয়ালি তাদেরকে সমর্থন দিয়েছে। আমরাও তাদেরকে এবং আমরাও দেখেন আমরা কিন্তু কিছু কমিশন নিজেদের মধ্যে বিএনপি তো গঠিত হয়েছে, যে কমিশনগুলো টিম গঠন করা হয়েছে, যে কাজগুলো হচ্ছে যে এই অন্তর্বর্তীকালীন সরকার যে কাজগুলো করছে, সংস্থাগুলো করছে, তাদেরকে সহায়তা করা, তাদেরকে সাজেশন দেওয়া, এগুলো কিন্তু ইতিমধ্যে আমরা তাদেরকে দিচ্ছি, অফিসিয়ালি দিচ্ছি। তো সুতরাং আমরা মনে করি একটি রেসপন্সিবল রাজনৈতিক দল হিসেবে বিএনপি এই কাজগুলো করে যাচ্ছে। সবশেষে একটি প্রশ্ন জানতে চাই, আসলে সংস্কার নাকি নির্বাচন, কোনটিকে আসলে প্রাধান্য দেওয়া উচিত বলে আপনার মনে হয়? নির্বাচন কমিশন 1 নম্বর, 2 নম্বর আপনার বিচার বিভাগ, 3 নম্বর জনপ্রশাসন, 4 নম্বর আপনার দুদক। দুদক কেন বলছি, কারণ এটা একটা গুরুত্বপূর্ণ জায়গা। হ্যাঁ, এখানেও কিন্তু সংস্কার প্রয়োজন আছে। সবগুলো গণতান্ত্রিক প্রতিষ্ঠান সংস্কারের সম্ভব না এখন, কারণ সেটা সংস্কার একটা চলমান প্রক্রিয়া। আপনি একটা ইন্টারিম গভর্নমেন্টের পক্ষে সব সংস্কার করা সম্ভব না। যেটা একটি রাজনৈতিক সরকার অনেক সমস্যা মোকাবেলা করতে পারে, কিন্তু একটা ইন্টারিম গভর্নমেন্টের পক্ষে এটা হার্ড হয়ে যায় অনেক সময়। তো আমরা সকল রাজনৈতিক দল কিন্তু তাদেরকে সহযোগিতা করছে, এবং তাদের উচিত এই সহযোগিতার সুযোগ নিয়ে সংস্কারগুলা স্বচ্ছভাবে করে একটি মানে অ্যাটলিস্ট এখন ইমিডিয়েটলি একটা রোড ম্যাপ দেওয়া উচিত ওনাদের। রোড ম্যাপ দিলে মানুষও বুঝতে পারবে, রাজনৈতিক দলগুলো বুঝতে পারবে যে আমাদের মানে কোনভাবে কিভাবে আমাদের এগোতে হবে। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আবারও যুক্ত হব অন্য কোনো পর্বে অন্য কোনো অতিথির সঙ্গে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ডেইলি সানের সঙ্গে থাকুন।